মধুরার স্বামী বিদেশে চাকরি করে। এক ছেলে আছে, নাম নীল। শহরের একটি 4তলা বাড়ির 3তলার পুরোটা ঘিরে তাদের বিচরণ। তার বিয়ে হয় কম বয়সে। স্বামীর মাতাপিতা বলতে ছিল শুধু বাবা। নিমাই বাবুর ঢাকায় রড সিমেন্টের ব্যবসা। শহরের একটু বাইরের দিকে একটা 4তলা বাড়ি আছে তার। একমাত্র ছেলে বিদেশে ইঞ্জিনিয়ারের চাকরি করছে। যদিও তিনি চাইতেন ছেলে দেশে থেকে দেশের জন্য কিছু করুক, কিন্তু আজকালকার ছেলে মেয়েরা চলে তাদের নিজেদের মতে মতে। তবে তিনি ছেলেকে বিয়ে করিয়েছিলেন তার নিজের গ্রাম থেকে, তার পছন্দ করা পাত্রীর সাথে। মধুরার যখন বিয়ে হয় তখন সে বালিকা। নিমাই বাবু চাইছিলেন ছেলে বৌমাকে নিয়ে বিদেশে থাকুক, কিন্তু তার ছেলে বলেছিল, ও আপদ এখনই আমার ঘাড়ে কেন বাবা? সে না পড়ালেখা জানে না রান্নাবান্না, শুধু শুধু একে নিয়ে ঝামেলায় পড়ব আমি। এই কথা শুনে একটু খারাপই লেগেছিল নিমাই বাবুর। তিনি বুঝলেন ছেলে এই বিয়েতে খুশি নয়, কিন্তু দমে যাননি তিনি। ছেলে বিদেশ পাড়ি জমানোর সাথে সাথেই বালিকা পুত্রবধূকে কাজকর্ম ও পড়ালেখা শেখানো শুরু করলেন। মধুরা গ্রামের মেয়ে, তার উপরে কম বয়সী, সুতরাং ভুল হলে শ্বশুর মশাই তাকে যেমন শাসন করতেন, তেমনি নিজের হাতেই আবার সস্নেহে ভুল শুধরে দিতেন। এভাবেই অল্প বয়স থেকে কড়াকড়ি শাসনের সাথে ভালোবাসা ও স্নেহের মিশ্রণে তাদের মধ্যে এক সৃষ্টি হয়। ধীরে ধীরে সেই সম্পর্কের নীড়ে বাসা বাঁধে। আর মধুরা একটু টাইপ মেয়ে, তাই শিশুর মশাইয়ের বাঁধনের সাথে তার রাজকীয় গাদন অতি অল্পেই তাকে শিশুরের সেবাপরায়ণা রূপান্তরিত করে। প্রথম প্রথম মাধুরীর স্বামীর জন্যে মন বড় টানত, যদিও তা এখনও টানে। তবে ধীরে ধীরে শিশুর মশাইয়ের এক সময় বিরহ কমে আসে। তবে মূল ঘটনায় যাবার আগে আমরা মধুরার সম্পর্কে আরও একটু জানব। আগেই বলেছি মধুরার বয়স এখন 3-7। তবে এই বয়সেও নিয়মিত করার ফল অনুযায়ী তার ভীষণ আকর্ষণী। মধুরার উচ্চতা 5 ফুটের থেকে 1 কি 2 ইঞ্চি কম হবে। আর কাঞ্চন বর্ণ মানে সোনা বরণ রং তার। হালকা আছে শরীরের বিভিন্ন, তবে একে ঠিক বলা চলে না, কেননা আগেই বলেছি সে নিয়মিত করে। তবুও হালকা তার আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। তবে গেল বছর তার শ্বশুর মশাই মারা যাবার পর মধুরার ভীষণ ভয় হয়েছিল। তবে তার স্বামী বছরে একবারের বদলে দুবার আসা ছাড়া আর কিছুর পরিবর্তন হয়নি। কেননা নীলের বয়স এখন 1-8। সে পড়ালেখা করছে ডাক্তারি নিয়ে, সেই সাথে ঠাকুরদার ব্যবসাটাও সেই দেখাশোনা করছে। তাকে দেখার লোক চাই এখানে। তবে নীলের জীবন এখন ফিটফাট। আর সেই সাথে মাঝে মাঝে ছেলেকে দেখলে ভয় হয় মধুরার। ছেলের দেওয়া কোনো কাজে ভুল হলে ওই সুঠাম হাতের চড় পর মধুরার। তাই তো এত ভয় তার ছেলেকে। কি অবাক লাগছে? লাগারই কথা, আসলে আগেই বলা উচিত ছিল। মধুরা আসলে এখন তার ছেলে, হুকুমের গোলাম বা একরকম লক্ষ্মী। বিয়ের 1 বছর পেরুতেই মধুরার সুর তাকে দাসীর মতোই গড়ে তুলেছেন। কেননা তিনি বোমার অসাধারণ রূপে মোহিত হয়ে গিয়েছিলেন। তাই যখন দেখলেন ছেলে এই বিবাহে নারাজ, তখন তিনি নিজেই বৌমার সকল মৌলিক ও দায়িত্ব নেন। ছেলের আগচরে বৌমা ছিল তার সেবাদাসী হয়। তিনি নিয়মিত মধুরাকে দিতেন। মধুরার যখন ছেলে হল, ছেলেটি অবশ্যই শ্বশুর মশাইয়ের নয়, কারণ তিনি মধুরাকে কখনোই করেননি। তবে মধুরার ছেলেকে ধীরে ধীরে শিক্ষা দিয়ে তিনি তার মতনই গড়ে তুলেছিলেন। কেননা নিজের ছেলেকে মানুষ না করতে পারার ব্যর্থতা তাকে আঘাত দিত। সেই সাথে ছেলে প্রতি একটু রাগ ও ছিল তার। তাই তিনি সিদ্ধান্ত নেন, এতদিন ধরে যে অমূল্য রত্নটি তিনি নিজের হাতে গড়ে তুলেছেন, তা সঠিক সময়ে তার আদরের নাতির হাতে তুলে দেবেন। তাই খুব অল্প বয়স থেকেই কাছে হয়ে সুতো নীল। এটি ছিল নীলের ঠাকুরদার আদেশ। সুতরাং যখন নীল বড় হল, ততদিনে নীলের অভ্যাস হয়ে গিয়েছে হয়ে। তাই এখন আর মধুরা চাইলেও নীলকে আলাদা সম্ভব নয়। তাছাড়া মধুরাও পছন্দ করে ব্যাপারটা। সেও অনুমান করেছিল যে শিশুর তাকে তার হাতে তুলে দিতে চাইছে, কেননা শিশুর তাকে দিয়ে মাঝে মধ্যেই ছেলেরও করিয়েছে। মধুরা আদেশ পাওয়া মাত্রই বাধ্য বৌমার মতো শ্বশুর ও নিজের ছেলে। ধীরে ধীরে মধুরার এইসবে একটা অদ্ভুত অনুভব হতো। ছেলের নিয়ে খেলতে তার অদ্ভুত শিহরণ খেলা করত। এদিকে নীলের বয়স বাড়ার সাথে সাথে এইসব সম্পর্কে বুঝতে শিখল। নীলের মনে মাকে নিয়ে বিভিন্ন কল্পনা দানা বাঁধতে শুরু করল তখন। নুরি আর রাফি একে অপরকে ভালোবাসত। তাদের ভালোবাসা ছিল শান্ত, নীরব, অথচ গভীর।
ছোট শহরের এক কোণায় বসবাস করত তারা, রোদের ঝলকানি, বৃষ্টির মৌনতা আর সন্ধ্যার নীরবতা যেন তাদের সম্পর্কের সঙ্গে মিশে গিয়েছিল। নুরি ছিল সাদামাটা, একেবারে সাধারণ একজন মেয়ে। তার জীবনে বড় কিছু ঘটেনি, কিন্তু সে কখনোই ভেবেছিল জীবন থেকে একটু আলাদা কিছু আশা করা উচিত। রাফি ছিল একটু লাজুক, তবে তার চোখে এক অদ্ভুত আভা ছিল, যে চোখের মধ্যে এত কিছু বলা ছিল, কিন্তু সে সব কিছু বলত না। তাদের প্রেম ছিল নীরব, অজানা, যেন এক অদৃশ্য সুরের মতো। একদিন নুরি রাফির জন্য একটি চিঠি লিখে রেখেছিল, এমন এক চিঠি যা সে কখনোই পাঠাতে পারবে না। চিঠিতে ছিল তার হৃদয়ের সমস্ত অনুভূতি, তার ভয়, তার আশা আর তার নিঃশব্দ ভালোবাসা। প্রিয় রাফি, আমার ভাষায় যদি কখনো তোমাকে ভালোবাসা বলার সুযোগ পেতাম, তবে আমি জানি তোমার চোখে সে শব্দের কোনো গুরুত্ব থাকত না। তুমি হয়তো বলবে, আমি তো জানি। কিন্তু জানো, কখনো কখনো যা জানা হয় তা কথায় প্রকাশ করা কঠিন হয়ে পড়ে। আমি জানি তুমি তোমার ভেতরের গভীরতার কিছু অংশ আমাকে কখনোই জানাবে না, তবুও আমি জানি তোমার প্রতিটি নিঃশ্বাসে আমি আছি। তুমি যখন আমার পাশ দিয়ে চলে যাও, আমি জানি না কেন মনটা একটু কাঁপে। তোমার নীরবতা হয়তো আমাকে এই অবস্থা থেকে মুক্তি দেবে না, কিন্তু আমি তবুও প্রতিটি দিন তোমার অপেক্ষায় আছি। তুমি যদি একদিন বুঝো আমি কেমন ভালোবাসি, তবে সেটা হবে আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। অনেকদিন ধরেই নুরি চিঠিটি লিখে রেখেছিল, কিন্তু কখনোই রাফির কাছে পাঠাতে সাহস পায়নি। একদিন রাফি তার সাথে দেখা করতে এসেছিল। নুরি ভাবল হয়তো আজকে চিঠিটি তাকে দেবেই, তবে সে জানত রাফি তার চোখের দিকে তাকালে হয়তো সব কিছু বুঝে যাবে। রাফি কিছু বলার আগেই নুরি বলল, রাফি, আমার কাছে একটা চিঠি আছে। তুমি যদি কখনো পড়ো তবে জানবে কতটা ভালোবাসি তোমাকে। রাফি একটু সময় নিল, তারপর হালকা হাসি দিয়ে বলল, তোমার চোখের ভাষা আমাকে সব কিছু বলে দেয় নুরি। আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। কিন্তু জানো, আমি শুধু অপেক্ষা করছি, তোমার হৃদয়ে আমি কোন দিন আমার স্থান পাব, সেটাই আমার জন্য যথেষ্ট। রাফি তার কথায় সাড়া দিল না, তবে তার নীরবতা, তার চোখের ভাষা, সব কিছুই যেন এক বিশাল ভালোবাসার গল্প বলে যাচ্ছিল। শহরের এক কোণায় সুনীল ও মেহরু নামে দুইজন তরুণ তরুণী বাস করত। তারা একে অপরকে চেনত না, কিন্তু তাদের জীবন এক অদ্ভুত কারণে একে অপরের সাথে জুড়ে গিয়েছিল। সুনীল ছিল একজন স্বপ্নচূড়া, সৃজনশীল মনোভাব সম্পন্ন ছেলে, যিনি প্রতিদিন নতুন নতুন পরিকল্পনা আর অ্যাডভেঞ্চারের খোঁজে বেরিয়ে পড়ত। মেহরু ছিল শান্ত, আত্মবিশ্বাসী এবং বুদ্ধিমতী এক তরুণী, যার জীবনের লক্ষ্য ছিল শান্তিপূর্ণভাবে তার স্বপ্নগুলো বাস্তবায়ন করা। একদিন সুনীল ও মেহরু এক ভ্রমণ গ্রুপে যোগ দেয়া, অ্যাডভেঞ্চার ট্রিপ, একটি ট্রিপ যেখানে সবাই বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হবে। প্রথম দিন থেকেই সুনীল মেহরুর দিকে আকৃষ্ট হয়। তার উপস্থিতি ছিল এক অদ্ভুত শান্তি ও শক্তির মিশ্রণ, যা সুনীলের হৃদয়ে অদৃশ্যভাবে সাড়া জাগিয়ে উঠেছিল। মেহরু সুনীলকে প্রথমে তেমন গুরুত্ব দেয়নি। তার জন্য সবকিছুই ছিল নীরব ও সুনির্দিষ্ট। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে সুনীলের মধ্যে কিছু বিশেষত্ব আছে। সে হাসতে হাসতে, উদ্ভাবন করতে করতে অদ্ভুতভাবে গ্রুপের সবার মন জয় করে ফেলেছিল। একদিন গাছপালা ঘেরা একটি পাহাড়ের উপরে তারা একসাথে হাঁটছিল। বাতাসে এক ধরনের অদ্ভুত প্রশান্তি ছিল। সুনীল হঠাৎ মেহরুকে বলল, মেহরু, জানো, আমি কখনো ভাবিনি যে এতগুলো মানুষের মধ্যে আমি তোমাকে খুঁজে পাব। মেহরু একটু হাসল। কি খুঁজে পেলে সুনীল? একটা শান্তি, একটা পরিচিতি। আমি জানি না কেন, কিন্তু যখন আমি তোমার পাশে থাকি, মনে হয় পৃথিবীটা অনেক সহজ হয়ে যায়, সুনীল বলল। মেহরু নীরব থেকে গেল, কিন্তু তার চোখের ভাষায় এক ধরনের মৃদু প্রতিক্রিয়া ছিল। সে কিছু বলল না, কিন্তু তার মনেও এক অদ্ভুত অনুভূতি জেগে উঠেছিল। তারপর সেই রাতে ক্যাম্পফায়ারে বসে সবাই গল্প করছিল। সুনীল মেহরুকে পাশে বসতে দেখেই মনে মনে কিছু একটা ঠিক করে ফেলল। এক সময় সে হঠাৎ বলে উঠল, মেহরু, আমি জানি তোমার কাছে সব কিছু একটা খেলার মতো মনে হয়, কিন্তু তুমি কখনো ভাবো না কিছু মানুষের জীবনে এ ধরনের ছোট ছোট মুহূর্তগুলোই জীবনের সবচেয়ে বড় জয় হয়ে দাঁড়ায়। মেহরু তাকিয়েছিল, তারপর আস্তে বলল, তুমি কি বলতে চাও? আমি বলতে চাচ্ছি, আমি জানি না আমরা কতদিন একে অপরের পাশে থাকব, কিন্তু এই মুহূর্তটা, এই বিশেষ সময়টুকু, আমি চাই তুমি জানো আমি তোমাকে পছন্দ করি, মেহরুকু। মেহরু কিছুটা চমকে উঠেছিল, তবে সুনীলের কথায় তার হৃদয়ের গহীনে এক নতুন অনুভূতি গজিয়েছিল। সে শান্ত হয়ে বলল, আমিও তোমাকে পছন্দ করি সুনীল। তবে আমাদের জন্য এটুকুই যথেষ্ট নয়। আমাদের ভালোবাসা, আমাদের সম্পর্ক, আমাদের একে অপরকে বুঝে নিতে হবে সময়ের সাথে সাথে। সুনীল হাসল, আমি জানি মেহরু।
আমি শুধু সময়টা উপভোগ করতে চাই। আর তোমার সাথে এটুকু শেয়ার করতে চাই, আমরা যদি একসাথে হেঁটে চলি তাহলে হয়তো পৃথিবীটা অনেক সহজ হয়ে যাবে। সেই রাতের পর সুনীল আর মেহরুর সম্পর্ক এক নতুন মাত্রায় পৌঁছাল। তারা একে অপরকে ভালোভাবে জানতে শুরুর পর তাদের ভালোবাসা আরও গভীর হতে থাকে। তারা জানত ভালোবাসা কখনোই সহজ নয়, কিন্তু যদি একে অপরের পাশে থাকো তবে সব কিছু সঙ্গী হয়ে যায়। শেষ পর্যন্ত তাদের জীবনের অদৃশ্য গল্প একটি বাস্তব গল্পে পরিণত হয়েছিল, ভালোবাসার গল্প যা সময়ের সাথে আরও শক্তিশালী হয়ে উঠেছিল।